নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। কলকাতার ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি জলপাইগুড়ির গ্রামে গ্রামে চলল গীতা বিতরণ কর্মসূচি। বকেয়া মজুরি, বোনাস ও একাধিক শ্রমিক অধিকার সংক্রান্ত দাবি দেওয়াকে ঘিরে মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকদের রিলে অনশন কর্মসূচি ১৫ দিনে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে চা বাগানে অস্থিরতা অব্যাহত। ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে আবারও ঘটল সড়ক দুর্ঘটনা। শনিবার গভীর রাতে লোকনাথ বাজার এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল একটি ৪ চাকার পিকআপ ভ্যান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিঘর থেকে জলেশ্বরীর দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় লোকনাথ বাজারের কাছে উল্টো দিক থেকে একটি টোটো আসে। টোটোটি ভুল দিক থেকে আসতে দেখে সেটিকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। প্রথমে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে, এরপরেই উল্টে যায় রাস্তায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দেখা যায় পিকআপ ভ্যানে থাকা চালক ভয়ে গাড়ি থেকে নেমেই পালিয়ে যায়। টোটো চালকও ঘটনাস্থল থেকে টোটো নিয়ে সরে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে আশিঘর ফাঁড়ির পুলিশ ও আশিঘর ট্রাফিক গার্ডের অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছয়। রাস্তার মাঝখানে উল্টে থাকা গাড়ির কারণে ব্যারিকেড বসিয়ে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। পরে ক্রেন ডেকে আনা হয় এবং প্রায় ১ ঘন্টার চেষ্টায় পিকআপ ভ্যানটি উদ্ধার করে রাস্তা থেকে সরানো হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় পথবাতি বা সঠিক চিহ্ন না থাকায় বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি উল্টো দিক থেকে টোটোর অনিয়মিত চলাচলও বড় সমস্যার কারণ বলেই দাবি তাদের। আমি ওইটা রং রুটে ছিলাম একটা, তার মধ্যে একটা এমনভাবে রং রুটে টোটোটা ঢুকলো যে হচ্ছে কেউ ইসে করতে পারছিল না, ব্যারিকেড ক্রস করে গেছে। ঠিক আছে, এখানকার মধ্যে এখানে ব্যারিকেড ক্রস করে গেছে। এও মনে হয় ওভারলোড ছিল, বলতে পারি না, ওভারলোড ছিল। তার মধ্যে ক্রস করে গেছে, এমনভাবে ওভারলোড করে গেছে যে হচ্ছে রেলিং ক্রস করে গেছে। বাইপাস তো মর্মান্তিক দুর্ঘটনা আছে না। কদিন আগে হচ্ছে বাচ্চাটা এখানে বানেশ্বর মোড়ে ঘটনাটা ঘটলো, তার মধ্যে খুব খারাপ দুঃখজনক ঘটনা। কিন্তু বাইপাসটা আমাদের খুব দরকার, যে রাস্তার মধ্যে লাইট টাইট খুব দরকার। রাস্তার একদম খুব এমার্জেন্সি কিছু একটা লাইট টাইট বা কোনো কিছু এমার্জেন্সি একটা কোনো কিছু দরকার, যে হচ্ছে বাইপাসটা যেন একটু। কেন দুর্ঘটনা, কেন কিসের জন্য হলো দুর্ঘটনাটা? কিছু টোটো, বিশেষ করে টোটোর কারণে। টোটো হচ্ছে রাজ্য সরকার এমনভাবে যে ইসে করছে যে টোটো রং রুটে ঢুকছে, টোটোর জন্য হয়েছে যে টোটো এমনভাবে ক্রস করে আমার সামনে। আমি রং উল্টা পাশে ছিলাম, আমি দেখলাম যে আশপাশের দোকানদার, তার আশপাশের লোকজন, তারা তো আতঙ্কিত আছে না এখানকার মধ্যে। এটাই কোন জায়গাটা? এটা লোকনাথ বাজার, আশিঘর মোড়। আপনার নাম? আপনার নাম পিজু বিশ্বাস। কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। শনিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনের সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের পর্যবেক্ষক এহসান খান এবং প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি সৌরভ প্রসাদ। সারা রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করে যুব কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলার পাশাপাশি আগামী কর্মসূচি নিয়েও আলোচনা করেছেন বলে জানান এহসান। একটি বিশেষ নম্বরে মিস কল করে মানুষ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিজেদের রায় জানাতে পারবেন, এমন একটি নম্বরের ঘোষণা করেন তিনি। এছাড়াও জেলা যুব কংগ্রেস সভাপতি পদে নব্যেন্দু মল্লিকের নাম ঘোষণা করেন। পাশাপাশি এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর সঙ্গে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়। ये तो फिलहाल यूथ कांग्रेस मुद्दों पे अभी फिलहाल हम लोग डोर टू डोर जाएंगे, लोगों की आवाज़ बुलंद करेंगे। जो लोग नीचे महसूस कर रहे हैं, जो एंटी इंकम्बेंसी है गवर्नमेंट का, बेरोजगारी, लाखों युवा पलायन करने पे मजबूर है, बंगाल में रोजगार नहीं मिल पा रहा, तो इन सारे मुद्दों को लेकर यूथ कांग्रेस डोर टू डोर, ये हमारा टोल फ्री नंबर है। इस नंबर पे हम लोग घर घर पे इसको मिस कॉल दे के हम इस सारे मुद्दों को हम लोग उठाएंगे और चलो वार्ड, चलो पंचायत, चलो बूथ, इस मुहिम को लेकर हम लोग हर बूथ पे जाएंगे। रक्त संग्रहे एगिए आसलो जलपाईगुड़ी भेटारेन्स यूनाइटेड। आशा 50 ইউনিট রক্ত।
জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেডের উদ্যোগে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল জেলা ক্রীড়া দপ্তরে। এই শিবিরে অসংখ্য মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করে যান। শিবিরের মাধ্যমে 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে শনিবার জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডের সুবোধ সেন ভবনের সামনে থেকে বামপন্থী দলসমূহের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। ডিভিসি রোড হয়ে মিছিলটি থানা মোড়, কামারপাড়া ও উকিলপাড়া ঘুরে কদমতলায় বিক্ষোভ সভা করে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম জেলা নেতা বিপুল সান্যাল। বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির নেতৃত্ব প্রাক্তন জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিআই নেতা রাহুল হোর, সিপিআই নেতা মুকুল চক্রবর্তী, আরএসপি নেতা প্রকাশ রায়, ফরওয়ার্ড ব্লক রাজ্যের সভাপতি গোবিন্দ রায় প্রমুখ। সিপিআইএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানান, দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিজেপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাবরি ধ্বংসের ঘটনাকে পুঁজি করে কেন্দ্রীয় সরকার বিভেদমূলক রাজনীতিকে উস্কে দিয়েছে, এমনই অভিযোগ তার। শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যাকে আড়াল করতে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। এদিন ধূপগুড়িতে সিপিআইএম এর উদ্যোগে পার্টি অফিস থেকে থানা রোড ও বাজার এলাকা পরিক্রমা করে ধিক্কার মিছিলটি বের হয়। আজ 6 ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন। আজ থেকে 33 বছর আগে 1992 সালে আজকে যে দল কেন্দ্র সরকারে রয়েছে তারাই সেই দিন বাবরি মসজিদের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে আঘাত করেছিল, যেটা সংবিধান বিরোধী, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে আঘাত করেছে। এই ধরনের একটা আঘাত, এ ধরনের একটা কলঙ্কজনক অধ্যায়, যারা কলঙ্কিত, যারা অপরাধী, যাদের হাতে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের রক্ত, যারা ভারতবর্ষের সংবিধানটাকে মান্যতা দিচ্ছে না, ভারতবর্ষের সংবিধানটাকে খণ্ড খণ্ড করার প্রয়াস নিয়েছে, তারাই আজকে রাষ্ট্রের আমাদের দেশের সুপ্রিম কোর্টও আজকে যে বিচার দিচ্ছে সেই বিচারে কোনো স্বচ্ছতা থাকছে না, আইনি কোনো বিষয় থাকছে না। তার প্রতিবাদে দেশ জুড়ে ভারতবর্ষের সংবিধান রক্ষায়, সম্প্রীতি রক্ষায়, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, গরিব মানুষ, সাধারণ মানুষের অধিকার রক্ষায় দাবিতে লাল ঝান্ডা এই প্রতিবাদ দিবসে, ধিক্কার দিবসে, কালা দিবসে সামিল হয়েছে। আজকে আমরা সামিল হয়েছি এখানে। সম্মেলন উপলক্ষে মিছিল শহর জুড়ে। দ্বাদশ জেলা সম্মেলন পঞ্চায়েত সমিতির যৌথ সমূহের রবিবার একটি মিছিলের মাধ্যমে এই সম্মেলনের সূচনা করা হয়েছে। মিছিলটি বাবুপাড়ায় অবস্থিত কর্মচারী ভবন থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে ফের কর্মচারী ভবনে শেষ হয়। আজকের এই সম্মেলনের মাধ্যমে কর্মচারীদের বিভিন্ন দাবিও তুলে ধরা হয়েছে। আজকের প্রোগ্রামটা আজকে হচ্ছে আমাদের দ্বাদশ জেলা সম্মেলন পঞ্চায়েত কর্মচারী সমিতির সঙ্গে যৌথ কমিটির মিছিলের মাধ্যমে শুরু হচ্ছে। এরপরে পতাকা উত্তোলন, তারপরে মূল সম্মেলন শুরু হবে। কি মূলত কি দাবি বা কিছু আমাদের পঞ্চায়েত কর্মচারীদের যে বিভিন্ন দাবি আছে, ঠিক আছে, যেমন হেলথ স্কিমটা ক্যাশলেস করা, দ্বিতীয় হচ্ছে 8-16-25 হচ্ছে যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, সেটা চালু করতে হবে। এছাড়া আরও 15-20টা দাবি আছে, আপনাদেরকে আমরা পরবর্তীকালে জানাচ্ছি। আপনার নামটা? আমি অরিন্দম চক্রবর্তী, আমি পঞ্চায়েত যৌথ কমিটির জেলা সম্পাদক। মধ্যরাতে সেবক রোডে তাণ্ডব, প্রেমিককে খুঁজতে গাড়ির ওপর চড়ে বসলেন এক যুবতী। স্তব্ধ শিলিগুড়ি। শনিবার গভীর রাতে সেবক রোডের পায়েল মোড় এলাকায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। হঠাৎই রাস্তায় সৃষ্টি হয় উত্তেজনা, যখন এক যুবতী প্রকাশ্যে এক ব্যক্তির গাড়িতে হামলা চালাতে শুরু করেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবতী তখন পুরোপুরি নেশাগ্রস্ত ছিলেন। প্রথমে তিনি গাড়ির দরজা ও জানালায় হাতুড়ি ঠোকার মতো আচরণ করেন। এরপর আচমকাই গাড়ির বনেটে চড়ে বসে চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে গেলে তিনি উল্টে স্থানীয়দের দিকেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কিছুক্ষণ পর তিনি রাস্তায় লুটিয়ে পড়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকেন। তাকে বারবার একটি নির্দিষ্ট যুবকের নাম ধরে ডাকতে শোনা যায়। দাবি করেন দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে এবং সেই ব্যক্তিই নাকি তাকে প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা করছেন। যুবতীর অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি তিনি দাবি করেন ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাকি অভিযুক্ত যুবককে সেখান থেকে সরিয়ে দেয়। যদিও স্থানীয় বাসিন্দারা তার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কারণ যুবতী তখন স্পষ্টই অসংলগ্ন ও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই পুরো ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা ধরে সেবক রোডে ভয়াবহ যানজট তৈরি হয়। পথ চলতি মানুষজন ও গাড়ি চালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে মহিলা পুলিশ এসে যুবতীকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক বক্তব্য, যুবতীর আচরণ অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং তিনি আত্মঘাতী হওয়ার আশঙ্কাজনক মন্তব্য করছিলেন। রাতে অশান্তির পর আপাতত তাকে সুরক্ষিতভাবে হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পেছনে প্রকৃত কারণ এবং যুবতীর অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। 1 ঘন্টার টানটান উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক হয় সেবক রোডের যান চলাচল। তবে রাতের এই ঘটনা নিয়ে এখনো চর্চা থামেনি শিলিগুড়ি শহরে। मैडम 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 आप साइड में आइए। पहले ये मिनट खाली कराओ, राजेश भगत को। कौन है राजेश भगत? कौन है? लंबा सा आदमी आए। नहीं, आपका कौन होता? रिलेशन क्या है उसके साथ आपका? बुलाइए। कौन है आपका? कौन है? रिलेशन रिलेशन भी बताऊंगी, इसका यहाँ खड़ा कीजिए। आई विल शो एनीथिंग। आप किस लिए आए इधर? किस लिए आए? अरे इसको छोड़ दीजिए ना, ये लोग को छोड़ दीजिए। ये कौन? यही है राजेश भगत। अच्छा, ये देखिए। अभी आप क्या चाह रहे हैं? ये कल रात की है। मुझे राजेश भगत मेरे सामने चाहिए। अभी राजेश भगत कहाँ है? राजेश भगत को पुलिस लेके गई है जस्ट पैसा खाने के लिए। पुलिस वालों की औकात थी मेरे सामने उसको खड़ा कर दिया। पुलिस लेके गया था राजेश भगत, मतलब क्यों लेके गया? क्योंकि मैंने उसकी गाड़ी तोड़ी, उन्होंने राजेश भगत को गायब कर दिया। कीजिए। राजेश भगत को जब पुलिस वालों ने, मैं यहाँ पे वेट कर रही थी, उन्होंने मिनट से पैसा खा के गेट बंद करवाया है। भक्ति नगर में मैंने रात भी कंप्लेंट किया, इससे पहले 10 बार कंप्लेंट कर चुके हैं। आई विल शो यू एंड मेरे पास रिकॉर्डिंग है। एक बार मैं लिखित में देखे आई हूँ, लोगों ने इसको शाम तक छोड़ दिया। मैंने बहुत बार इसकी रिकॉर्डिंग दी है। मैं यहाँ रेंट पे रहती हूँ, लेकिन वो भड़वा मेरे घर के रात को 3 बजे आपके घर का कोई गेट तोड़ेगा? कौन अच्छा आदमी है? मेरे पास हर चीज का प्रूफ है। क्या चाहिए? जो चाहिए आई विल शो यू। मैं तुम्हें नाम और कहाँ के रहने वाले हैं? बोला अभी हरियाणा की हूँ। हरियाणा। सोनी नाम है मेरा। जब से इन लोगों को मैंने आधा घंटा 40 मिनट, ऊपर से आने में आधा घंटा 40 मिनट लगता है, नहीं लगता। मैं अपने बच्चे की कसम खा के बोलती हूँ, अगर राजेश भगत सामने नहीं आया, सुबह 8 बजे तक आपको मेरी लाश मिलेगी। रोड के बीच में खुद में आग नहीं लगा दी। मेरा नाम सोनी नहीं, वादा है मेरा आप सबसे। मेरे बेटे का बाप भी नहीं है। माँ माई होता है। एक बात बताइए, आपकी बहन से कोई खेल के जाए आप क्या करेंगे? उसके लिए सब कुछ। आपकी बहन से कोई खेल के जाए क्या करें? चलिए मैं आपसे एक बात पूछती हूँ, आज आप हैं कमाने वाले, आपके पापा होंगे, कल को आप दोनों नहीं होंगे, आपकी बहन को खुदा ना करे यहाँ आना पड़े, आप क्या करेंगे? नहीं, आपकी बहन को यहाँ आना पड़े, आप उसको गलत ठहराएंगे कि उसकी किस्मत को? वही हमारी सिचुएशन होती है। नशा का तो पता नहीं, उसका मैंने स्मेल नहीं किया, मुंह वगैरह कुछ भी। मैं स्कूटी लेके यहाँ से जा रहा था, जस्ट देखा कि यहाँ पे कुछ क्राउड है, थोड़ा गाड़ी का शीशा वैसा फूटा हुआ, तो मैं थोड़ा क्लोज जाके देखा क्या हुआ। तो लड़की कुछ लड़का का नाम लिया था, कुछ भगत बोल के लड़का का नाम है, उसको बाहर मांग रही थी। तो लड़की बार बार एक ही चीज़ रिपीट कर रही थी कि मैं हाफ एन आवर से खड़ी हूँ, लड़का को बाहर दो। मिनट वाला दिया कि नहीं दिया उससे हमको नहीं पता क्या है क्या नहीं। उसके बाद लड़की गाड़ी का शीशा वैसा मैंने देखा फूटा हुआ था। फिर मिनट का भी कुछ सामान वगैरह तोड़ताड़ स्टार्ट करी है लड़की। करने के बाद लड़की बस ये बोल रही थी कि लड़का मुझे बाहर चाहिए, बाहर चाहिए। बहुत देर के बाद लड़का बाहर आया तो साइड से वो लेके गया, पुलिस वाले लोग उनको गाड़ी में बैठा के। तो लड़की को हम लोग ने बोला भी कि वहाँ लड़का बाहर जा रहा, आप जाके उनसे बात कर लो। लड़की बोली नहीं, मैं जहाँ पे हूँ वहीं पे लड़का चाहिए मुझे, लड़का कहीं नहीं जा सकता। फिर थोड़ी देर बाद लड़का को लेके चला गया। लड़की को बहुत कोई लड़की सुसाइड करने की भी कोशिश की, एक भाई ने उसको रोका सुसाइड करने से। बस इतना ही देखा मैंने। उसके बाद जो था आपने रिकॉर्डिंग किया सारा, उसके बाद आप भी पहुंच गए थे। पुलिस लेके गया है? हाँ, पुलिस आया, लेडीज़ फोर्स आई, उसके बाद लेके गए। और हमारा सिलीगुड़ी प्रशासन क्या है ना, लेडीज़ फोर्स बहुत लेट भेजी, उसके वजह से सिलीगुड़ी बहुत ज़्यादा क्राउड हो गया था इस जगह पे। गाड़ी वाले लोग का और भी जितना कुछ था, थोड़ा मोड़ा उन लोग का भी दिक्कत हुआ है।
you're most welcome. मोहम्मद शहबाज। মানসিকতা তৈরি হয়েছিল সেই কলেজ লাইফ থেকে। পাড়ায় কেউ অসুস্থ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা কারো রক্তের প্রয়োজন হলে তা জোগাড় করে দেওয়া। এছাড়াও লকডাউনের সময় বিভিন্ন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজেশ, পুষ্পা, রোহিত, তরুণ, পলাশিস, নিশিকান্তরা। কিন্তু সময়ের সাথে সাথে আরো বড় কিছু করার চিন্তাভাবনা এদের মনের মধ্যেই ছিল, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে নিয়ে। কিন্তু বাদ সাধে এই যুবক যুবতীদের আর্থিক সংস্থান ঠিক করা হয় সরকারি কোনো আর্থিক সহযোগিতা করতে পারলেও এমন পরিবারেরগুলি ছেলে মেয়েদের বিনামূল্যে টিউশন তো দেওয়া যেতেই পারে। সুতরাং যেমন ভাবনা তেমনি কাজ ঠিক করা হয় আশেপাশের এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিতে এই প্রস্তাব তারা দেবেন। শুরুটা ছিল 2022 সাল। আজ 3 বছর পর সুস্মিতা, পুষ্পা, টিগ্গা, সৌরভ, রোহিতদের অবৈতনিক কোচিং সেন্টার বিবেকানন্দ শিক্ষা নিকেতন আজ জলপাইগুড়ি শহরে একটি নাম হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে এই যুবক যুবতীদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষ। কেউ ঘর তৈরির জন্য দিয়েছেন জমি, আবার কেউ দিয়েছেন বালি, পাথর, সিমেন্ট, এমনকি ঘরের মাথার ওপর টিনের শেড। জলপাইগুড়ি পুরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের টোপামারি এলাকার বিএলও আর অফিসের সামনের রাস্তা ধরে হাফ কিলোমিটার এগিয়ে গিয়ে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বিবেকানন্দ শিক্ষা নিকেতন দেখিয়ে দেবে। আমরাও একইভাবে খুঁজে বের করেছিলাম এই অবৈতনিক কোচিং সেন্টারটিকে। সেখানে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। জানা গেল টোপামারি সংলগ্ন এলাকা তো বটেই, ওই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে থাকা দক্ষিণ বড়ুয়াপাড়া, 2 কিলোমিটার দূরের বালাপাড়া, এমনকি 4 কিলোমিটার দূরে থাকা বাজিতপাড়া থেকেও ছাত্রছাত্রীরা এখানে আসে কোচিং নেওয়ার জন্য। বর্তমানে 5ম শ্রেণী থেকে শুরু করে 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 46 জন। এদিন কথা হচ্ছিল এলাকার যুবক রোহিত সিং এর সাথে। রোহিত জানান, কলেজে পড়াকালীন এলাকার সমবয়সীদের নিয়ে তাদের একটি গ্রুপ তৈরি করা হয়েছিল। সেই গ্রুপের উদ্দেশ্য ছিল সমাজ সেবামূলক কাজ। সময়ের সাথে সাথে গ্রুপ বড় হয়েছে, গ্রুপে যুক্ত হয়েছে শহরের বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষীরা। এই একটা কর্মকাণ্ড বলতে পারেন। কোন কোন বিষয় পড়ানো হচ্ছে এখানে? ইংরাজি, বাংলা, সংস্কৃত, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের পর্যাপ্ত টিচারের অভাব রয়েছে, যার জন্য আমরা উচ্চ ক্লাসের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগগুলো আমরা দিতে পারছি না, এখনও টিউশনিটা প্রোভাইড করতে পারছি না সেই হিসাবে। এগিয়ে এসেছেন, অনেকেই এগিয়ে এসেছেন, কিন্তু এখন আমরা আরও এক্সপেক্ট করছি যে যদি আমাদের এরকম ভলেন্টিয়ার টিচার বেশি হয় তাহলে আমাদের আরও উঁচু ক্লাস পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্টগুলোকে কভার করতে পারি। এই জিনিসটা আমাদের রয়েছে। পড়াশোনার পাশাপাশি আর কি করানো হয়? পড়াশোনার পাশাপাশি এদের মেডিটেশন ক্লাস চলে, সঙ্গে অঙ্কন ক্লাসও চলছে। মন্দিরা ম্যাম রয়েছেন, উনি সপ্তাহে 1 দিন করে ওদের আঁকাও শেখান, সেটা রয়েছে। আর বিভিন্ন সেবামূলক কাজে এদেরকে ইনভলভ করা হয় সবসময়। যেরকম কোথাও যদি একটা রক্তদান শিবির হচ্ছে সেখানেও তাদেরকে নিয়ে যাওয়া, কোথাও একটা মায়েদের সহজ পাঠের ক্লাস হচ্ছে, কোথাও অ ক খ শেখানো হচ্ছে, সেখানেও তাদেরকে নিয়ে গিয়ে দেখানো যে আগামীতে ওই ভাবটা যাতে তারাও নিতে পারে। একটা মানে হ্যাঁ, একটা মানে সেবার ভাব যাতে থাকে। আর এই সমস্ত স্টুডেন্ট যখন, এরাই তো ভবিষ্যৎ দেশের, এরা যখন দাঁড়াবে একদিন, তখন এরাও যাতে সমাজের কোনো কাজে আসতে পারে, এটাই। এখন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? এখন 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত আছে। আমরা আগামী বছর থেকে 10ম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত একটা চিন্তাভাবনা রাখছি। আর 46 জন রয়েছে এখন। দেখুন, আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তো করি, সাথে সাথে দেখলাম যে সমাজে যারা মানে আর্থিকভাবে যারা দুর্বল, তারা তাদের বাচ্চা কাচ্চা সরকারি স্কুলে পড়াশোনা করছে, কিন্তু যে প্রাইভেট যে টিউশনটা সেটা নেওয়ার তাদের কিন্তু সামর্থ্য নেই। তো সেই অর্থে আমরা সবাই মিলে বসে একটা চিন্তাধারা করি, যারা আমরা শিক্ষিত ছেলে বা আমাদের ভাইরা যারা শিক্ষিত আছে, তারপরে এক বোন আছে শিক্ষিত, হ্যাঁ, তারা চিন্তা করলাম যে না, আমরা যদি একটা ফ্রি কোচিং সেন্টার, এদের যে যারা পয়সা দিয়ে টিউশন নিতে পারছে না তাদের জন্য আমরা ভাবলাম যে না, আমরা একটা ফ্রি একটা কোচিং সেন্টার খুলব। তো সেভাবে আমরা একটা উদ্যোগ নেই। তারপরে সমাজের বিভিন্ন লোক, পাড়ার প্রতিবেশী আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, এবং যারা অনেক স্কুল শিক্ষক আছে তারা যাদের মানে সময় বাঁচিয়ে এখানে ফ্রি শিক্ষা প্রদান করেন। সমাজের যারা দুর্বল, যারা পয়সা দিয়ে টিউশন নিতে পারে না, তাদের জন্য 2022 থেকে এই কাজটা আমরা চালু করেছি। শুনলাম নাকি এই বিল্ডিংটাও আপনারা নিজেরাই তৈরি করেছেন পাড়ার ছেলেরা মিলে?
হ্যাঁ আমরা হাত লাগিয়েছি? হ্যাঁ আমরা সবাই নিজেরা শ্রম দিয়েছি এবং পাড়ার যারা আছেন বয়োজ্যেষ্ঠ আছেন তারা বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন। কেউ হয়তো 2 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ বালি পাথর দিয়েছে, মিস্ত্রিও ছিল সাথে সাথে আমরা নিজেরাও শ্রম দিয়ে এই বিল্ডিংটাকে, বিল্ডিং তো নয় সেই অর্থে, একটা ঘর যাতে যেখানে একটা শীতকালে বা বর্ষাকালে তো পড়াশোনার খুব অসুবিধা হয়, সেই জন্য একটা ঘর একটা তৈরি করা হয়েছে এবং সবার সহযোগিতায় সেটা তৈরি করা হয়েছে। এই জমিটা বোধহয় আপনাদেরই কোনো সদস্য? হ্যাঁ আমাদেরই সদস্য ওরাই আমাদের দিয়েছে, এই জমিটা আমাদের দান করেছে। যেহেতু একটা সামাজিক কাজ, মহৎ কাজ, ওরা নিজেরাই মানে স্বেচ্ছায় ওরা আমাদের এই জমিটা প্রদান করেছে। চা বাগানে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ মা হাতি, আর সেই হাতি দেখতে হুলস্থুল জলপাইগুড়ি জেলার সরস্বতীপুর চা বাগান এলাকায়। এদিন হাতি দুটি বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে সোজা চলে আসে সরস্বতীপুর চা বাগান এলাকায়। সকাল সকাল সেই হাতি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজনের হুড়াহুড়িতে শাবক সহ হাতিটি চা বাগানের বিভিন্ন এলাকায় ছুটোছুটি শুরু করে। শেষ পর্যন্ত বন দপ্তরের চেষ্টায় জঙ্গলে ফিরে আসে হাতি দুটি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি জেলা বইমেলার চতুর্থ দিনে ছোটদের নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। এবারে 37তম জলপাইগুড়ি জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের খেলার মাঠে। বইমেলার চতুর্থ দিনে কচি কাঁচাদের থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার শুরুও অঙ্কন প্রতিযোগিতার আসর বসেছিল খেলার মাঠে। মোট 4টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এই দুটি বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় ছিল আমার বাংলা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এদিনের অঙ্কন প্রতিযোগিতায় 4টি বিভাগের 2 শতাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অংশগ্রহণকারী প্রত্যেকেই পেন্সিল, ইরেজার, শার্পনার প্রভৃতি কমপ্লিমেন্টারি গিফট দেওয়া হয়। বইমেলার কম্পিটিশন সাব কমিটির কনভেনার স্বপন বসাক বলেন, বইমেলাকে সার্বিকভাবে সফল করার জন্য জলপাইগুড়ি পৌরসভা তথা পৌরপিতা সৈকত চ্যাটার্জি সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বইমেলা এবং অঙ্কন প্রতিযোগিতার বিষয়ে স্বপন বাবু কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। 6 থেকে 8 হচ্ছে আমাদের আমার বাংলা এবং 9 থেকে 12 কঠিন বজ্র ব্যবস্থাপনা। এই 4টি বিষয়ের উপরে আজকে প্রতিযোগিতা হচ্ছে এবং জলপাইগুড়ি শহরের বুকে আজকে এই যে বইমেলা হচ্ছে, আমরা কিন্তু পৌরসভার বিভিন্নভাবে হেল্প পাচ্ছি। পৌরসভা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। পূর্বেও জলপাইগুড়িতে বহু বইমেলা হয়েছে, কিন্তু পৌরসভার এত সক্রিয়তা আমরা লক্ষ্য করি। এবং আমাদের এই মেলার মূল দায়িত্বে ওয়ার্কিং সেক্রেটারি রয়েছেন পৌরসভার পৌরপিতা শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয়। তিনি কিন্তু বার্তা দিয়েছেন সকলকে সক্রিয়ভাবে সহযোগিতা করবার জন্য এবং দলমত নির্বিশেষে। আমরাও দেখতে পাচ্ছি যে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে যে ড্রয়িং কম্পিটিশনের যে বিষয় নির্বাচন, এই বিষয় নির্বাচন আমার বাংলা এবং কঠিন বজ্র ব্যবস্থাপনা, এটাও কিন্তু আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। হয়তো এইটাই বার্তা তিনি দিতে চাইছেন যে ছোটো ছোটো শিশুদের মধ্যেই বার্তা ছড়িয়ে পড়ুক, বাংলাকে ভালোবাসুক, বাংলাকে জানুক। সেজন্য আমাদের 6 থেকে 8 পর্যন্ত বিষয়টা হচ্ছে আমার বাংলা। এবং আজকের দিনে হচ্ছে পরিবেশ রক্ষার একটা বিষয় কিন্তু গুরুত্ব পাচ্ছে সমস্ত জায়গাতে। সেই কারণে এই কঠিন বজ্র ব্যবস্থাপনা এই বিষয়টাকে আমরা এখানে নির্বাচন করেছি। কতজন এখানে মোটামুটি দুই শতাধিক ছাত্রছাত্রী, প্রত্যেক সমস্ত বিভাগ মিলে 2 শতাধিক ছাত্রছাত্রী আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন করছে।
জাবরামালীতে 2 দিন ব্যাপী মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে ময়নাগুড়ি ব্লকের জাবরামালীতে অনুষ্ঠিত হলো 2 দিন রাতব্যাপী মহামিলন উৎসব। প্রতি বছরের মতো অগ্রহায়ণের 19 ও 20 তারিখ হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ আলী চিশতি নিজামি আলী ফাকরি ও ফকির সাহেবের খিলাফত দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। ভক্ত অনুরাগী শিষ্যবৃন্দ ও সাধারণ মানুষের আগমনে এলাকা উপচে পড়ে। শনিবার উদ্বোধনের পর প্রথম দিনের অনুষ্ঠানটি শিশু কিশোরদের জন্য উৎসর্গীকৃত ছিল। দিনভর বিভিন্ন খেলাধুলো, আবৃত্তি, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল প্রতিযোগিতায় সরগরম হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। রবিবার ছিল সমাজ সেবামূলক কর্মসূচির দিন। দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি সর্বধর্মের সমন্বয়ে সুফি সমাবেশ ও মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়। 2 দিনের পুরো অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিল ময়নাগুড়ি থানার পুলিশ। আঞ্জুমান কমিটির সহ সম্পাদক আরিফুল রহমান জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 2 দিন ব্যাপী মহামিলন উৎসবের আয়োজন করেছি। এই বছর অনুষ্ঠানটি 27তম বর্ষে পদার্পণ করেছে। ধর্মীয় ভাব গম্ভীরতা, মানবিকতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েই সমাপ্ত হলো 2 দিনের মহামিলন উৎসব। আজকে আমাদের শুধু আজকে নয়, গতকালও ছিল এবং আজকে এবং গত পরশুও ছিল। আমাদের জাবরামালী উচ্চাপাড়া মহাবুবে আঞ্চলিক কমিটির পরিচালনায় এবং তার ব্যবস্থাপনায় আমরা প্রতি বছরই এবছর নিয়ে 27তম বছরে আমরা পদার্পণ করেছি। আমরা প্রতি বছরই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মীয় মহামিলন উৎসবের আয়োজন করি। আমরা এবছরও করেছি। এটা আমাদের পীরে কেবলা মোহাম্মদ আলী চিশতি নিজামি আল ফাকিরির খেলাফত দিবস উপলক্ষে আমরা এটা প্রতি বছরই করি। সেই উপলক্ষে এখানে 19 অগ্রহায়ণ জাবরামালী উচ্চাপাড়া খানকা শরীফে আমাদের বাচ্চা কাচ্চা দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তার পরের দিন 20 অগ্রহায়ণ আজকে আমরা সকালে প্রভাত ফেরি করেছি। এরপরে আমাদের এখন বর্তমানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে। এখানে শিলিগুড়ি বেটার লায়ন্স আই হসপিটালে ডাক্তার এসেছে। এরপরে বস্ত্র বিতরণ শিবির আছে। দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হবে। তাদের প্রত্যেকে টোকেন দেওয়া হয়েছে, তারা টোকেন নিয়ে আসবে, বস্ত্র নিয়ে যাবে এখান থেকে। এবং তার এবছর আমরা আনুমানিক 150 থেকে 200 কাছাকাছি আনুমানিক, এখন সঠিকটা না দেওয়া অবধি বলা যাবে না। এবং সন্ধ্যাবেলা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মীয় একটা মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবে, শুধু মুসলিম ধর্ম নয়, সব ধর্মের সমন্বয়ে আমরা প্রতি বছর এটা করে থাকি। আমি জাবরামালী উচ্চাপাড়া মহাবুবে আঞ্জুমান কমিটির সহ সম্পাদক আরিফুল রহমান। কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামে চলল গীতা বিতরণ কর্মসূচি। গীতা বিতরণের মধ্যে দিয়ে গীতার মাহাত্ম্য বর্ণনা করছেন সমাজসেবী ও আইনজীবী দুলাল রায়। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় সনাতনী সমাজের মধ্যে গীতার মাহাত্ম্য ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ বলে তিনি জানান। বলেন, কলকাতার ব্রিগেডে যারা গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, মূলত তাদের জন্যই আমার এই আয়োজন। গ্রামের বাসিন্দাদের মধ্যে গীতার মাহাত্ম্য ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মধ্যে দিয়ে এক অসহায় পরিবারের পাশে থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তাও করা হয়। काशी वृंदावन धाम की, मथुरा धाम की, काशी वृंदावन धाम की, मथुरा धाम की। আজকে আপনারা অবগত আছেন, ভারতবর্ষের সাধু সন্ত তথা সমস্ত সনাতনী বিশিষ্ট বর্গদের দ্বারা কলকাতার ব্রিগেড ময়দানে আজকে বিরাট গর্বের দিন বাংলার অবক্ষয়ের যেখানে চলছে, সেখানে এই প্রাক মুহূর্তে আমরা শত শত সাধু সন্তদের নিয়ে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করছি, 5 লক্ষ কণ্ঠে। তাই গ্রামের প্রত্যন্ত মায়েরা আমারও যারা পিতৃতুল্য আছেন, তাদের পক্ষে সম্ভব হয়নি ব্রিগেড ময়দানে যাওয়ার। তাই আমরা ময়নাগুড়িবাসীদের জন্য, মায়েদের জন্য প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি গিয়ে একটি করে গীতা দান দিয়ে গীতার মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করছি। বকেয়া মজুরি ও বেতন আদায়ের দাবিতে রিলে অনশন অব্যাহত। চা বাগানে রিলে অনশনে উপস্থিত ছিলেন অনুরাধা তলোয়ার ও বিমল গুরুং। বকেয়া মজুরি ও বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের দাবিতে চলমান রিলে অনশনের 13তম দিনে এসে শ্রমিকদের আন্দোলনে আরও জোরদার করবার বার্তা দিলেন সমাজকর্মী অনুরাধা তলোয়ার ও গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। 2 দফায় তারা হাজির হন বাগরাকোট চা বাগানের অফিস বারান্দায় প্রস্তুত অনশন মঞ্চে।
গত 24শে নভেম্বর থেকে শুরু হওয়া এই রিলে অনশনে অংশ নিচ্ছেন বাগানের সব শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। শ্রমিকদের অভিযোগ 5টি পাক্ষিকের মজুরি এবং স্টাফ ও সাব স্টাফদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি বহুদিন ধরে বিভিন্ন আনুষঙ্গিক সুবিধাও দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। ইতিমধ্যে 3রা ডিসেম্বর ডাগাপুরে অতিরিক্ত শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বৈঠকে মালিক পক্ষ একটি পাক্ষিকের মজুরি 4ঠা ডিসেম্বর মেটানো এবং আরও একটি পাক্ষিকের মজুরি 1 সপ্তাহের মধ্যে পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করেন। ফলে বাগান জুড়ে অচলাবস্থা বজায় রয়েছে। অনশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুরাধা তলওয়ার আন্দোলনকে আরও বিস্তৃত করার পরামর্শ দেন। প্রয়োজনে জাতীয় সড়ক বা মহকুমা শহর মালবাজারে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন তিনি। একই সঙ্গে এই গোষ্ঠীর মালিকানাধীন সমস্ত চা বাগানের শ্রমিকদের একত্রিত করে যৌথ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। বাগরাকোট চা বাগানে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে রিলে অনশন অব্যাহত। এবার শ্রমিকদের পাশে তৃণমূল নেতৃত্ব। বকেয়া মজুরি ও বোনাস ও একাধিক শ্রমিক অধিকার সংক্রান্ত দাবি দেওয়া ঘিরে মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকদের রিলে অনশন 15 দিনে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে বাগান জুড়ে অস্থিরতা অব্যাহত। সকাল থেকে রাত পর্যন্ত মঞ্চে ভিড় করছেন শ্রমিক, তাদের পরিবার ও আশেপাশের লোকজন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন প্রতিবাদ সভা, মিছিল ও বিক্ষোভে। অনশনরত শ্রমিকদের দাবি, গত কয়েক মাস ধরে বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও এখনো সম্পূর্ণ পূরণ হয়নি, ফলে দিশেহারা বহু পরিবার। কিছুদিন আগে এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে ন্যায্য দাবির পক্ষে তারা মালিক পক্ষ ও প্রশাসনের কাছে জোরালোভাবে অবস্থান জানাবেন। শ্রমিকেরা তাদের সামনে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। আর রবিবার শ্রমিকদের অনশন মঞ্চে যান বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী সহ তৃণমূল নেতৃত্ব। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান, বাগানের শ্রমিকদের অবস্থা খুব খারাপ। কাজ করে শ্রমিকেরা মজুরি না পেয়ে অনশনে বসেছে। এই ব্যাপারে আমি কলকাতায় গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন মার্চের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা দিয়ে দেওয়া হবে। ডিসেম্বর, জানুয়ারি, মার্চ মাসে শ্রমিকেরা বকেয়া সব পাবে বলে মালিক পক্ষ আমাকে জানিয়েছে। মালিক পক্ষের সেই বক্তব্যই আজ আমি শ্রমিকদের জানালাম। রাজেশ ছেত্রী জানান, শ্রমিকেরা বাগানে কাজ শুরু করলে আশা করা যাচ্ছে 6 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এদিন রাজেশ ছেত্রী অনশন মঞ্চ থেকে বলেন, আগামী 6 মাসের মধ্যে বাগান মালিক যদি বাগান চালাতে না পারে তখন আমি টাকা লোন করে এই বাগান চালাবো শ্রমিকদের স্বার্থে। অনশনরত শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বকেয়া না পেয়ে অনশনে বসেছি আমরা। শ্রমিকদের অভিযোগ, আমরা বহু মাস ধরে বেতন পাইনি, বোনাস সম্পূর্ণ পাইনি। বাগান মালিক আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আমরা অনশনে বসার পরেও মালিক আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বাগান মালিক আমাদের বলে দিক, এই বাগান যদি চালাতে না পারে আমরা শ্রমিকরাই বাগান চালাবো, আমরাই পাতা তুলে বাইরে বিক্রি করব। অন্ততপক্ষে আমাদের সংসার চালাতে অসুবিধে হবে না। কথাটা বলেছি, যদি আপনি 6 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ বাগানের প্রবলেমগুলো সলভ না করতে পারেন তাহলে বাগানটা আপনি ছাড়েন, আমি নিজেই চালাবো। আমি টাকা কোথা থেকে ম্যানেজ করতে হবে ম্যানেজ করবো, বাগানটা আমি নেবো বলে আমি বলেছি। কিন্তু এটা হবে না, আমি জানি বাগান তো এমনি আমাকে ছাড়িয়ে দিবে না। আর এখানেও অনেক পরিস্থিতি খারাপ আছে, অনেক ইউনিয়নের কথা আছে, শ্রমিকের কথা আছে। তো এইসব জিনিস যদি সব ঠিক হয়ে যায় তাহলে নিতেও পারি, আমি ডিসিশন নিব, এটা তো পরের কথা। কিন্তু ওনাকে 6 মাস সময় তো দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে উনি যদি সব কিছু ঠিক করে দেয় তাহলে হবে। আর আমার আশা বিশ্বাস আছে মালিক 6 মাসের মধ্যে কিছু না কিছু করবে। কেন কি আমরা গিয়ে বুঝতে পারলাম ওনার লোনের জন্য উনি অনেক চেষ্টা করে রাখছে। আর ওনার ক্লেম এখন পর্যন্ত আমার লিজ হয় নাই। এইসব দুঃখগুলো উনি প্রকট করলেন আমার সামনে। কিন্তু আমি ওনার সঙ্গে ওই মতামতে ওনার কথা রাখতে এখানে আসছি। জঙ্গলে নিরাপত্তা বাড়াতে মহিলা বনকর্মী নিয়োগ জলপাইগুড়িতে।
জঙ্গলে নিরাপত্তায় বাড়তি মহিলা বনকর্মীদের নিয়োগ করা হলো জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জে। আর কিছুদিন পরেই চা বাগান থেকে পাতা তোলার কাজ বন্ধ হয়ে যাবে। বন দপ্তর সূত্রে খবর, এই সময় থেকেই জঙ্গলের ভেতরে ঢুকে জ্বালানির কাঠ সংগ্রহের প্রবণতা বাড়তে শুরু করে। জঙ্গল ঘেঁষা বিভিন্ন এলাকার মহিলাদের জঙ্গলের ভেতরে ঢুকতে দেখা যায় জ্বালানির কাঠ সংগ্রহ করতে। এই কারণে জঙ্গলের ভেতরে মহিলাদের রুখতে মোতায়েন মহিলা বনকর্মী। বিগত বছরে একাধিকবার জঙ্গলের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্য জন্তুর আক্রমণে মৃত্যুর খবর সামনে উঠে এসেছে। বন দপ্তরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করার পরেও কিছু কিছু মানুষ এখনো কাঠ সংগ্রহে জঙ্গলের ভিতরে ঢুকছেন, তবে আগে থেকে এর পরিমাণ অনেকটাই কমেছে। তবুও জঙ্গলের নিরাপত্তা সুনিশ্চিত করতে মরাঘাট রেঞ্জের খট্টিমারি এবং তোতাপাড়া বিট এলাকায় বিশেষ নজরদারিতে রয়েছে এই মহিলা বাহিনী। বাকি বিটগুলিতেও চলছে রুটিন টহলদারি। জঙ্গলের ভেতরে কেউ ঢোকার চেষ্টা করলেই তাকে আটকে দেওয়া হচ্ছে। কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না বন দপ্তর। মরাঘাট রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য বলেন, চা পাতা তোলার কাজ শেষ হয়ে গেলেই জঙ্গলের ভেতরে ঢুকে জ্বালানির কাজ সংগ্রহের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমরা চাই না কোনোভাবেই মানুষ বন্য প্রাণের সংঘাত হোক এবং বনের কোনো রকম ক্ষতি হোক। মূলত বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের জঙ্গলের ভেতরে ঢুকতে দেখা যায়। এই কারণে জঙ্গলের নিরাপত্তায় বাড়তি মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা বছর জুড়ে জঙ্গলের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিশেষত যে কারণ সেটা হচ্ছে নভেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকে শুরু করে আপনার ডিসেম্বর জানুয়ারি এই সময়টা সাধারণত যেটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার টি গার্ডেন অনেক ক্ষেত্রে প্লাকিং বন্ধ থাকে, যার ফলে ফরেস্টের উপর কিছুটা আমাদেরকে বাড়তি নিরাপত্তা দিতে হয়। অনেকে হয়তো ফায়ারউড কালেকশনের জন্য ফরেস্টে চলে আসে, সেক্ষেত্রে একটুখানি আমাদের উপর প্রেসার থাকে। সেই কারণে বিশেষত আমরা বেশ কিছু মহিলা আমাদের যে বনকর্মী আছে তাদেরকে নিয়ে আমরা স্পেশালি একটুখানি ভিজিলেন্ট আছি। যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব। এই জন্য আমাদের মহিলা বনকর্মীর সাথে বনকর্মী সবাই আমরা যৌথভাবে টহল দিচ্ছি, যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে পারি। তার সাথে সাথে বনের সুরক্ষাও ভালোভাবে করা যেতে পারে। মহিলাদেরকে কেন নেওয়া হচ্ছে? কারণ এই ফায়ারউড কালেকশন মহিলাদের বেশি দেখা যায়। হ্যাঁ, সাধারণত ফায়ারউড কালেকশনে যে বিভিন্ন টি গার্ডেন বা রেভিনিউ ভিলেজ থেকে অনেক সময় যদি মহিলারাই সাধারণত অনেক সময় জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে, সেক্ষেত্রে মহিলা বনকর্মীদের সংখ্যা আরো বাড়ানোর প্রয়োজন। সে কারণেই আমরা মহিলা বনকর্মী দিয়ে টহল করছি। এটা কি চাকরি বিটি হচ্ছে সবকটা বিটি? হ্যাঁ, আমরা সাধারণত আমাদের যে টি গার্ডেন সংলগ্ন যে এলাকাগুলো আছে, খুঁটিমারি বিটের এলাকা এবং তোতাপাড়া বিটের এলাকা, সেই এলাকাতে প্রধানত আমাদের মহিলা বনকর্মীদের দিয়ে টহল দিতে হচ্ছে। আর প্রয়োজন সাপেক্ষে আমরা অন্য বিটেও একইভাবে এদেরকে দিয়ে টহল দেওয়াচ্ছি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। শনিবার বিকেলে হারিয়ে যাওয়া মহিষ খুঁজতে গিয়ে নাগরাকাটার খেরকাটা জঙ্গলে বাইসনের আক্রমণে আহত হলো এক যুবক। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ম্যানুয়েল মাঝি নামে খেরকাটার দিঘির পাড়ের বাসিন্দা 23 বছরের ওই যুবক বন্ধুদের সাথে তার হারিয়ে যাওয়া মহিষকে খুঁজতে গিয়েছিল। সেই সময় জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে থাকা একটি বাইসন তাকে আক্রমণ করে বসে।
তার শিং ঢুকিয়ে এফর ওফর করে দেয় যুবকটিকে। বাইসনটি চলে গেলে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি জলপাইগুড়ির গ্রামে গ্রামে চলল গীতা বিতরণ কর্মসূচি। বকেয়া মজুরি, বোনাস ও একাধিক শ্রমিক অধিকার সংক্রান্ত দাবি দেওয়াকে ঘিরে মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকদের রিলে অনশন কর্মসূচি 15 দিনে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে চা বাগানে অস্থিরতা অব্যাহত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।